কেমন হয় এটা স্টাডি করবে। এরপর তোমার এই মাল্টিপল স্লিট যে বলা হচ্ছে, মাল্টিপল স্লিটে ডিফ্র্যাকশন গ্রেটিং একটা টপিক রয়েছে, সেটাও আমরা দেখব এবং এর হিউজ অ্যাপ্লিকেশন রয়েছে। প্র্যাকটিক্যালও করার সুযোগ ছিল যদি প্র্যাকটিক্যাল হতো। রিজলভিং পাওয়ার অফ এ গ্রেটিং বলতে কি বোঝায়, হ্যাঁ, এবং এর সাথে রিলেটেড র্যালে ক্রাইটেরিয়া অফ রিজলিউশন কি, এইগুলো আমাদের আছে, পড়তে হবে। তারপর ফ্রেনেল ডিফ্র্যাকশন, ফ্রেনেল ডিফ্র্যাকশন এটা আরেকটা টাইপ অফ ডিফ্র্যাকশন। তো এই ফ্রেনেলস অ্যাজাম্পশনসটা কি, ফ্রেনেলস হাফ পিরিয়ড জোন বলতে কি বোঝায়, এবং কিভাবে আমরা এই ফ্রেনেলস হাফ পিরিয়ড জোনের হেল্প নিয়ে রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ লাইট এই ফেনোমেননটাকে এক্সপ্লেন করতে পারি, দেখব। জোন প্লেট, যেটা এই ফ্রেনেলস থিওরি অফ হাফ পিরিয়ড জোনের উপর বেস করে ডেভেলপ একটা ডিভাইস, জোন প্লেট সেইটা, এবং সেই জোন প্লেটের সাথে অ্যাসোসিয়েটেড ফিজিক্স, মাল্টিপল ফোসাই অফ এই জোন প্লেট, এইগুলো আমাদের করতে হবে। আর তারপরে একটু ম্যাথামেটিক্যাল ডিটেলস আছে, এটাও একটা স্পেশাল টাইপ অফ ফ্রেনেল ডিফ্র্যাকশন। বিশেষ করে যদি আমরা স্ট্রেট এজের মধ্যে দিয়ে ডিফ্র্যাকশন স্টাডি করি, বা একটা ডাইভার্জিং বিম যদি একটা স্লিটের উপর বা কনভার্জিং বিম যদি স্লিটের উপর এসে পড়ে, তাহলে ডিফ্র্যাকশন কেমন হবে, এইগুলো আর কি। আর ফ্রেনেলস ইন্টিগ্রাল, মানে এই পরের পার্টটা পড়ার জন্য এই ফ্রেনেল ডিফ্র্যাকশন প্যাটার্ন ইন অফ এ স্ট্রেট এজ স্লিট, এইটা পড়ার জন্য আমাদের এই ফ্রেনেল ইন্টিগ্রাল, এই ম্যাথমেটিক্সটা একটু স্টাডি করতে হবে। এই হচ্ছে মোটামুটি ভাবে সিলেবাস। এখানে আমি তোমাদের বোধহয় রেফারেন্স বই কিছু বলে দিয়েছিলাম নাকি? কেউ কি কোনো বইটাই কিনেছো? বই কেউ কিছু কিনেছো? অজয় ঘটক কিনেছে। অজয় ঘটক কিনেছো, ভালো বই। অজয় ঘটক কিনতে পারো, ফলো করতে পারো অজয় ঘটক। তবে এটা টেক্সট বুক হিসাবে হয়তো খুব পছন্দ হবে না তোমাদের, টেক্সট বই হিসাবে আরো ভালো বই রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই টেক্সট অন লাইট বাই বি ঘোষ এন্ড মজুমদার। আর আরেকটু অ্যাডভান্স লেভেলের বইতে যদি যাও, আমি কিছু টপিকস পড়ানোর জন্য সেই বইটা ফলো করব। নামটা ঠিক আমার মনে পড়ছে না, নামটা কি, অপটিক্স বা লাইট এরকম কিছু হতে পারে, ফান্ডামেন্টালস অফ লাইট বোধহয়, এরকম কিছু একটা, বাই হোয়াইট। হ্যাঁ, জেনকিন্স এন্ড হোয়াইট। মোটামুটি ভাবে এই তিনটে রেফারেন্স বই আমি ফলো করতে বলবো। এবার বাকিটা তোমাদের চয়েস, যা খুশি ফলো করতে পারো, কোনো এ নেই। আমি এখানে কিছু মেটেরিয়ালস দেবো, যেহেতু গত বছর থেকেই এই পুরো কোর্সটা অনলাইনে নিতে হয়েছে, সেই জন্য একটু পড়ানোটাকে সহজ করার জন্য, তোমাদের কাছে আরেকটু সহজভাবে রিচ করার জন্য আমি একটা রাইট আপ বানিয়েছিলাম। সেই রাইট আপটা তোমাদের ওই গুগল ক্লাসরুমে দেখবে আপলোড করা আছে। হ্যাঁ, রাইট আপটা গুগল ক্লাসরুমে আপলোড করা আছে। এই যে এখানে তার একটা পার্ট আমি ডিসপ্লে করছি। এই রাইট আপটার মধ্যে পুরো টপিকটা নেই, মোটামুটি ভাবে যতদূর মনে পড়ছে এই এ পর্যন্ত আছে। ফ্রাউনহফার ডিফ্র্যাকশন পুরোটাই রয়েছে। এক মিনিট দাঁড়াও, দেখে বলতে হবে। ফ্রাউনহফার ডিফ্র্যাকশনটা পুরোটাই আছে। আর তারপরে যেগুলো দেওয়া হবে সেটা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, সেটাও বোধহয় ক্লাসরুমে, হ্যাঁ ক্লাসরুমে আপলোড করাই আছে, দেখতে পাবে। হ্যাঁ, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ফ্রেনেল ডিফ্র্যাকশন। ফ্রেনেল ডিফ্র্যাকশন পরের পার্টটা দুটো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে দেওয়া রয়েছে আর কি। হ্যাঁ, মোটামুটি কাজ চালানোর মতো। না, সার্কুলার অ্যাপারচার এবং রিজলভিং পাওয়ার অফ টেলিস্কোপ এই জায়গাটা নেই, ডেটিং পর্যন্ত রয়েছে। ফ্রাউনহফার ডিফ্র্যাকশনে যে আমি রাইট আপটা দিয়েছি, সেখানে তোমার পুরো পার্টটা কভার করা নেই, কিছু পার্ট রয়েছে যেগুলো তোমার এই পাওয়ার পয়েন্ট স্লাইড এ থেকে দেখে নিতে পারবে। হ্যাঁ, এটাই তো। তোমরা ইন্টারফারেন্স বা ডিফ্র্যাকশন এই টপিকগুলো তো আগে পড়েছো, অন্তত ডেফিনিশন বা এগুলো তো পড়েছো। একটু শেয়ার করবে কেউ কি কি পড়েছো ইন্টারফারেন্স বা ডিফ্র্যাকশন এখানে?
ইন্টারফারেন্স বা ডিফ্র্যাকশন এই টপিকসে কি পড়েছো? ডিফ্র্যাকশন বলতে কি বোঝো? একটু ইন্টারেক্টিভ ম্যানারে এগোতে থাকি তাহলে সুবিধা হবে। কি দেবরাজ ব্যানার্জি কি বলো, কি বলবে? দেবরাজ বলো। ডিফ্র্যাকশন বলতে ওকে, মাইক্রোফোন নেই বুঝলাম। তোমার হ্যান্ডটা রেজ করা আছে তো সেই জন্যই আমি তোমায় জিজ্ঞাসা করলাম আর কি। বলো, কেউ একজন বলো, ইন্টারফারেন্স বা ডিফ্র্যাকশন বলতে কি বুঝেছো, কি পড়েছো তোমরা? ইন্টারফারেন্স অফ লাইট, ডিফ্র্যাকশন অফ লাইট বলতে কি পড়েছো? আলো যখন কোনো প্রতিবন্ধক বা ছিদ্রের ধার দিয়ে যায় তখন সেটা সরলরেখায় না গিয়ে বেঁকে গিয়ে ছায়াযুক্ত অঞ্চলে বেন্ড করে যায়, তাই তো? বেন্ড করে যায়, বেন্ডিং অফ লাইট, এইটা পড়েছো। আর কিছু করে দেখেছো কখনো? করে দেখেছো? কেউ করে দেখেছো যে লাইট বেন্ড করে? হ্যাঁ স্যার, আমি ওই স্যার করেছিলাম স্যার, ওই ওই ব্লেডের যে এক্সাম এটা আছে সেটা করেছিলাম একবার। তাই করেছিলে? বাহ, দারুণ দারুণ। এটা এটা নিজেরা করতেই পারো আর কি। এইরকম ধরনের একটা এক্সপেরিমেন্ট তোমরা সকালবেলায় যদি জানালা খোলা থাকে, রোদ এসে পড়ে এবং দেখবে যে জানালার রডগুলোর একটা শ্যাডো পাওয়া যায়। দেখেছো তো নাকি? জানালার মানে শ্যাডো তো এমনি দেখেছো, জানালার শ্যাডো না হলেও হবে। আমি জানালার এক্সাম্পলটা দিচ্ছি এই জন্যই যে ধরো তোমার এইটা হচ্ছে জানালার একটা রড, তারপরে আরেকটা ধরো জানালার রড এইরকম আছে, এর মাঝখানে যে জায়গাটা মানে আলো আসছে, তোমার এইখান দিয়েও আলো আসছে, এই জায়গা দিয়ে আলো আসছে, এই জায়গা দিয়ে আলো আসছে, কিন্তু এই রডগুলো তো ওপেক স্পেস অবস্টাকেল হিসাবে কাজ করছে, কাজেই আলোটা তার মধ্যে দিয়ে আর আসতে পারছে না। সুতরাং আমি যখন এই স্ক্রিনে দেখছি, দেওয়ালে দেখছি বা বিছানায় দেখছি, আমরা দেখতে পাচ্ছি যে রডের পোর্শনটুকু ছাড়া বাকি জায়গাটা ইলুমিনেটেড, রডের একটা শ্যাডো আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে এখান থেকে আমাদের ধারণাটা কি থাকবে? ধারণাটা থাকবে যে লাইটটা বেসিক্যালি স্ট্রেট পাথ ফলো করে। সেটাই তো হয়, তোমরা জিওমেট্রিক্যাল অপটিক্স যখন পড়ে এসেছো সেখানে দেখে এসেছো যে লাইট ফলোজ দি স্ট্রেট পাথ, লাইটটা স্ট্রেট পাথ ফলো করে। হ্যাঁ, এটা আমাদের খুব একটা ডেইলি কমন এক্সপেরিয়েন্স। আমরা দেখি যে যখনই কোনো একটা ওপেক স্পেসের উপর কোনো একটা অবস্টাকেলের উপর লাইট এসে পড়ে, তখন একটা সেই অবস্টাকেলটার একটা জিওমেট্রিক্যাল শ্যাডো আমরা দেখতে পাই। হ্যাঁ, একটা জিওমেট্রিক্যাল শ্যাডো অবজার্ভ করতে পারি। এখন যদি আমরা এই লাইটের প্যাসেজটা একটা ন্যারো স্লিটের মধ্যে দিয়ে কনসিডার করি, ধরো এই লাইটটা একটা ন্যারো স্লিটের মধ্যে দিয়ে পাস করছে, মানে এইরকম ধরনেরই একটা স্কিম ধরে নাও যে জানালার যে রডগুলো রয়েছে সেই রডগুলো খুব থিন, হ্যাঁ খুব থিন রড, আর দুটো রডের মধ্যে যে সেপারেশনটা সেই সেপারেশনটা খুব ছোট। কতটা ছোট? এটা লেস দেন মিলিমিটার। সেরকম ভাবে অবশ্যই কোনো জানালা ডেভেলপ করা সম্ভব হয় না, কিন্তু আমি জাস্ট আইডিয়াটাকে দিতে চাইছি যে একটা আমি স্লিটের কথা কনসিডার করছি, একটা ফ্রি স্পেসের কথা কনসিডার করতে চাইছি। এই যে এইটাকে বেসিক্যালি আমি স্লিট বলতে চাইছি, এটা হচ্ছে স্লিট। আর এই যে পার্টটা এটা বেসিক্যালি তোমার একটা ওপেক, হ্যাঁ একটা অবস্টাকেল। এই স্লিটের যে উইচটা এইটা যদি 1 মিলিমিটার বা তার থেকে কম হয়ে যায়, সে 0.1 মিলিমিটার এইরকম অর্ডারের হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের অবজারভেশনটা খুব সারপ্রাইজিং হবে। আমরা দেখতে পাবো যে দেয়ার ইজ সাম ইলুমিনেশন উইদিন দি জিওমেট্রিক্যাল শ্যাডো অফ দি অবস্টাকেল। অবস্টাকেলটার যে শ্যাডো, সেই শ্যাডোটার মধ্যে একটা ইলুমিনেশন হয়েছে। তাহলে এখান থেকে খুব পরিষ্কার যে লাইটটা নিশ্চয়ই অবস্টাকেলটার অ্যারাউন্ডে বেন্ড করেছে, লাইটটা নিশ্চয়ই অবস্টাকেলের অ্যারাউন্ডে বেন্ড করেছে। এই যে ফেনোমেননটা, এই ফেনোমেননটাকেই আমরা ডিফ্র্যাকশন অফ লাইট বলে থাকি। হ্যাঁ, এই জিনিসটাকে আমরা ডিফ্র্যাকশন অফ লাইট বলে থাকি। তাহলে ডিফ্র্যাকশন অফ লাইট ইজ বেসিক্যালি the phenomenon which shows that the light can be bent around some obstacle.
যে অবস্টাকেলটা বা যে যে তোমার ফ্রি স্পেসের মধ্যে সেপারেশনটা, সেই সেপারেশনটা তোমার যদি কম্পারেবল টু দি ওয়েভলেন্থ অফ লাইট হয় 1 মিলিমিটার বা তার থেকে যদি কম হয়, ভিজিবল লাইটের ওয়েভলেন্থের সাথে কম্পারেবল হয়, তাহলেই কিন্তু আমরা এরকম ধরনের একটা বেন্ডিং অবজার্ভ করতে পারবো। হ্যাঁ, এই ফেনোমেননটাকে ডিফ্র্যাকশন অফ লাইট বলা হয়। এখন এটা প্র্যাকটিক্যালি কিভাবে রিয়েলাইজ করা যেতে পারে, আগের দিনকে তোমাদের আমি একটা ইউটিউবের ভিডিও পাঠিয়েছিলাম। এইটা ইনফ্যাক্ট কলেজ খোলা থাকলে আমি কলেজে এটা দেখাই করে, ডেমনস্ট্রেট করা হয় এটা। হ্যাঁ, ধরো একটা ব্লেড নিয়েছো, সেই ব্লেডটাকে ভেঙে নিলে, দুটো ভাগে ভেঙে নিলে, ভেঙে এবার শার্প এজ দুটোকে ব্যাক টু ব্যাক কানেক্ট করলে। আমি যে তোমাদের ইউটিউবের এটা পাঠিয়েছি, সেখানে দুটো ব্লেডকে খুব অদ্ভুত ভাবে কানেক্ট করা রয়েছে, একটা শিল বা এরকম ধরনের পাথর, দুটো পাথর দিয়ে এ করা রয়েছে। এটা খুব বোকা একটা অ্যাপ্রোচ। তুমি একটা বোথ সাইড টেপ নাও, হ্যাঁ, বোথ সাইড একটা টেপ নাও বা একটা সেলো টেপ নাও, নিয়ে সেই সেলো টেপের ওপর দুটো ব্লেডকে ব্যাক টু ব্যাক এইরকম ভাবে জয়েন করো। এই যে উইথটা দেখানো হয়েছে, সেই উইথটা চেষ্টা করো যে যতটা কম রাখা সম্ভব ততটা কম রাখতে। হ্যাঁ, 1 মিলিমিটার বা তার থেকে কম উইথ রাখো। এবার একটা লেজার টর্চ দিয়ে যদি এই স্লিটটাকে ইলুমিনেট করো, লেজার টর্চ তো খুব ইজিলি অ্যাভেলেবেল। ইনফ্যাক্ট তোমার ছোটখাটো মেলাতে বা এমনি দোকানেও পাওয়া যায়, দেখবে 40-50 টাকার। যদিও সেইগুলো কোয়ালিটি এতটা ভালো নয়, কিন্তু তাতে করেও আমাদের এই এক্সপেরিমেন্টটা খুব সাকসেসফুলি পারফর্ম করা সম্ভব। হ্যাঁ, তো একটা লেজার টর্চ দিয়ে যদি জিনিসটাকে ইলুমিনেট করো, তাহলে দেখতে পাবে যে এই এই যে রিজিয়ানটা, ব্লেডের এই যে রিজিয়ান বা ব্লেডের এই রিজিয়ান, এইগুলো তো আদারওয়াইজ ডার্ক হওয়া উচিত ছিল, সেটা ডার্ক হবে না, রাদার সেখানেও কিন্তু একটা ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন থাকবে। আমরা যেখানটা শ্যাডো এক্সপেক্ট করেছিলাম, সেই শ্যাডোর মধ্যেও কিন্তু কিছু কেমন ইলুমিনেশন দেখতে পাবো, একটা ব্রাইট ডার্ক এইরকম ধরনের প্যাটার্ন ফরমেশন হবে। তো এটাই একটা ফেনোমেনন, ডিফ্র্যাকশন ফেনোমেনন, যেটাকে খুব ইজিলি ডেমনস্ট্রেট করা যেতে পারে। বা পরে আমি আরো বলবো, যখন সার্কুলার স্লিটে ডিফ্র্যাকশনের কথা স্টাডি করব। ধরো তুমি একটা পেপার নিয়েছো বা একটা বোর্ড নিয়েছো, সেই বোর্ড নিয়ে এখানে ধরো একটা বড় হোল করে দিলে, এবার এই হোলটাকে যদি লেজার টর্চ দিয়ে ইলুমিনেট করো, তাহলে কিন্তু তুমি জাস্ট ওই বিমটাকে স্ক্রিনের উপরে দেখতে পাবে। অন দি আদার হ্যান্ড, এই হোলটা যদি খুব ছোট হয়, এই হোলটার যে ডায়ামিটার সেটা যদি 1 মিলিমিটার বা তার থেকে ছোট হয়, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে বেশ সুন্দর একটা কনসেন্ট্রিক প্যাটার্ন ফরমেশন হয়েছে। হ্যাঁ, একটা কনসেন্ট্রিক সার্কুলার প্যাটার্ন ফরমেশন হয়েছে। সেটা যখন আমরা ওই ডিফ্র্যাকশন থ্রু সার্কুলার স্যার স্লিট করবো, সেখানে দেখবো। হ্যাঁ, বলো। স্যার বলছিলাম স্যার, ওই বলো, শুনছি, বলো। হ্যাঁ স্যার, মাঝখানের যে গ্যাপটা, ওটা তো স্যার তাহলে কয়েক ন্যানোমিটার তাহলে এ করতে হবে, তো কনসিডার করতে হবে তো। না, কয়েক ন্যানোমিটার নয়, কম্পারেবল টু দি লাইট মানে একদম যে লাইটের সাথে কম্পারেবল এক্সাক্ট সমান সেরকম নয়, মানে ভেরি স্মল আর কি। কতটা স্মল? টিপিক্যালি তোমার লেস দ্যান 1 মিলিমিটার। হ্যাঁ, 1 মিলিমিটার থেকে কম হতে হবে। ভিজিবল লাইটের ওয়েভলেন্থ রেঞ্জ কেমন হয়? 400 থেকে 700 নেন। বলো। 400 থেকে 700 নেন। হ্যাঁ, ঠিক। ভিজিবল লাইটের যে ওয়েভলেন্থ রেঞ্জ টিপিক্যালি তোমার এইরকম ধরনের হয়, 400 থেকে 700 নেন। 700 ন্যানোমিটার। হ্যাঁ, ন্যানোমিটার ইউনিটে। তাহলে ভালো ডিফ্র্যাকশন দেখতে পাওয়ার জন্য তোমার যদি মাইক্রোমিটার ডায়ামিটারের হোল থাকে, 10 মাইক্রোমিটার এইরকম ডায়ামিটারের হোল থাকে, সেটাই সাফিসিয়েন্ট। হ্যাঁ, এরকম হোল দিয়েও কিন্তু আমরা খুব ভালোভাবে দেখতে পাবো। বাট মোটামুটি একটা ব্লেড দিয়ে তো তুমি এতটা ছোট গ্যাপ মেনটেন করতে পারবে না। সেই জন্যই বললাম যে যতটা স্মল গ্যাপ মেনটেন করা সম্ভব ততটাই করো। হ্যাঁ স্যার, আমি ব্লেড দিয়ে করেছিলাম স্যার। হ্যাঁ, ব্লেড দিয়ে করলে হবে, দেখতে পাবে। যদি তোমার গ্যাপটা 1 মিলিমিটারের থেকে কম করা সম্ভব, চেষ্টা করো না যতটা ক্লোজ রাখা যায়। হ্যাঁ, যতটা ক্লোজ রাখা যায় ততটা ক্লোজ রাখো শার্প এজ দুটোকে, তাহলেই একটা ডিফ্র্যাকশন প্যাটার্ন বুঝতে পারবে। এই যে এইরকম ধরনের ব্লেড দিয়ে যদি করো, এইরকম ধরনের একটা ডিফ্র্যাকশন প্যাটার্ন হবে। দাঁড়াও, দেখাচ্ছি। মানে তুমি দেখেছো বললে অর্ণব, এরকম ধরনের একটা ডিফ্র্যাকশন প্যাটার্ন দেখতে পাবে। হ্যাঁ, এই যে এইটা তোমার দুটো প্লেটের মধ্যেকার জায়গাটা। তারপরে তোমার এতটা ইন্টেন্স আছে না, মানে আমি যেরকম করেছিলাম এতটা ইন্টেন্স আছে, মাঝখানেরটা অনেকটা ইন্টেন্সিটি বেশি ছিল। সেটা তো হবেই, তার কারণ ওইখান দিয়ে লাইটটা ডাইরেক্ট পাস করছে।
হ্যাঁ, এই জায়গাতে তোমার যত তুমি এই স্লিপটা থেকে যত দূরে সরে যাচ্ছ ম্যাক্সিমাম হ্যাঁ ইন্টেন্সিটি ভ্যালুটা তত কমতে থাকছে। হ্যাঁ হ্যাঁ, এটা 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 সঠিক বোঝা যাচ্ছিল, হ্যাঁ হ্যাঁ। মোটামুটি একটা প্যাটার্ন ফরমেশন বুঝতে পারবে। এছাড়াও আমি এই যে মাল্টিপল স্লিটের কথা বললাম, মাল্টিপল স্লিটটাও এইচএস লেভেলে তোমাদের কোনো স্যার যদি পড়িয়ে থাকেন তাহলে দেখানো উচিত ছিল। কোনো সিডি উপরে যদি লেজার টর্চ ফেলো, তোমার কাছে কি লেজার টর্চটা আছে? মানে হ্যাঁ স্যার আমি কিনেছিলাম স্যার। হ্যাঁ, তাহলে তাহলে এখনো আছে সেটা? তুমি তুমি আছে। তুমি তাহলে এটা করে আমাদের গ্রুপে পোস্ট করবে, কলেজ খুললে তোমাকে একটা ক্লিয়ার্স দেবো। আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে, দেখবো, ঠিক আছে ঠিক আছে। এটা এটা দেখাতে পারবে, অন্যরাও যদি তোমাদের কাছে এরকম ধরনের লেজার টর্চ থাকে সেটা নিয়ে করে দেখতে পারবে। স্যার বড্ড স্যার ব্যাটারি স্যার বড্ড খায় স্যার লেজার হ্যাঁ, টর্চ। ব্যাটারি ব্যাটারি যায় ঠিকই, টানা জেলে রেখো না, টানা জেলে রেখার ঠিক আছে দরকার ঠিক নেই। আছে। তবে তবে চেষ্টা করো যে স্ক্রিনটাকে মানে রুমটাকে ডার্ক করতে, বাইরের আলো যাতে না থাকে, জেনারেল ইলুমিনেশন যাতে না থাকে সেইটাকে এসিও করো। দরজা জানালাগুলোকে বন্ধ করে দিও। স্যার ঠিক আছে ঠিক আছে। রুমটাকে ডার্ক করবে আর একটা সাদা কাগজ নেবে, সেই সাদা কাগজের ওপর সাদা কাগজটাকে স্ক্রিন হিসাবে ইউজ করবে। ঠিক আছে, সাদা কাগজটাকে স্ক্রিন হিসাবে ইউজ করবে। আরেকটা জিনিস করো, সেটা হচ্ছে যে স্ক্রিনটাকে এই ব্লেডটা থেকে একটু দূরে রেখো, তাহলে প্যাটার্ন ফরমেশনটা ভালো বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, সাদা কাগজটাকে ব্লেডটা থেকে একটু দূরে রেখো, মানে ওই স্লিটটা থেকে একটু দূরে রেখো, তাহলে দেখবে প্যাটার্ন ফরমেশনটা আরো পরিষ্কার হয়েছে। এইটা একটা এক্সপেরিমেন্ট করবে। আরেকটা এক্সপেরিমেন্ট যেটা আমি বললাম যে এরকম সার্কুলার স্লিটের এক্সপেরিমেন্ট, সেই সার্কুলার স্লিটের এক্সপেরিমেন্টটা করে দেখো সবাই। সার্কুলার স্লিটের এক্সপেরিমেন্টটাও করে দেখো। এরকম ধরনের আমি যে ছবিটা দেখালাম, এটা খুব সুন্দর পাওয়া যায়, এরকম ধরনের ফরমেশন হয় আর কি, প্যাটার্নটা এরকম ধরনেরই হয়। এগুলো আমি কলেজে করে দেখিয়েছিলাম। কলেজে তো লেজার আছেই, আর এই বাকি জিনিসগুলো তো তোমার নিজেরাই তৈরি করে নেওয়া যায়, কোনো ব্যাপারই নয়, করে দেখতে পারো। তো এখান থেকে তাহলে খুব পরিষ্কার একটা আইডিয়া যে লাইট ক্যান বি বেন্ট অ্যারাউন্ড সাম অবস্টাকেল। হ্যাঁ, লাইটটাকে আমরা কোন একটা অবস্টাকেলের অ্যারাউন্ডে বেন্ড করতে পারি। এই যে ফেনোমেননটা, এই ফেনোমেননটা কি বেসিক্যালি রিফ্লেকশন অফ লাইট বলা হয়। হ্যাঁ, এই ফেনোমেননটা কি আমরা রিফ্লেকশন অফ লাইট বলে থাকি। এই তো এটাই জাস্ট একটা ব্রিফ ইন্ট্রোডাকশন। এবারে ফিজিক্স পয়েন্ট অফ ভিউ যদি আমাদের স্টাডি করতে হয়, তাহলে বলবো যে লাইট ইন্টারফারেন্স ডিফ্রাকশন ইজ অলসো দি কনসিকুয়েন্স অফ সুপারপজিশন অফ লাইট ওয়েভস। ইন্টারফারেন্স আমরা কেন পাই? বিকজ লাইট ওয়েভস সুপারপোজ। দুটো লাইট ওয়েভ, ধরো দুটো কোহেরেন্ট সোর্স রয়েছে, সেই দুটো কোহেরেন্ট সোর্স থেকে যে লাইটগুলো প্রডিউসড হচ্ছে তারা যদি সুপারপোজ করে, অন সুপারপজিশন আমরা ইন্টারফারেন্স ফেনোমেননটা পাই। তো ডিফ্রাকশনটাও কিন্তু এক ধরনের ইন্টারফারেন্স। হ্যাঁ, ডিফ্রাকশনটার সাথে ইন্টারফারেন্সের বেসিক্যালি কোনো রকম ডিফারেন্স নেই। তোমরা হয়তো অনেক বইতে অনেক রকম ভাবে পড়েছো ইনিয়ে বিনিয়ে, কিন্তু ফান্ডামেন্টালি যদি দেখো, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ইন্টারফারেন্স এন্ড ডিফ্রাকশন। ইন্টারফারেন্সটা স্টাডি করা হলে এবং ডিফ্রাকশনটা স্টাডি করা হলে এই রিয়েলাইজেশনটা তোমাদের হবে হোপফুলি। যদি না হয় তাহলে আমরা সেটা ডিসকাস করবো। হ্যাঁ, ইন্টারফারেন্স আর ডিফ্রাকশন মোটামুটি ভাবে একই রকম, দুটোই কিন্তু ফেনোমেনন অফ সুপারপজিশন অফ লাইট ওয়েভস। তবে ইন্টারফারেন্স যখন করি সেখানে আমরা সাধারণভাবে দুটো সোর্সের কথা বলি, ডিফ্রাকশন যখন করি আমরা সেখানে মেনি সোর্সের কথা বলি। কোন একটা স্লিটকে যখন লাইট দিয়ে ইলুমিনেট করা হচ্ছে, বাই হাইজেন্স প্রিন্সিপল, ইচ এন্ড এভরি পয়েন্ট উইল অ্যাক্ট অ্যাজ দি সোর্স অফ সেকেন্ডারি ওয়েভলেটস। এই সেকেন্ডারি ওয়েভলেটস গুলোর সুপারপজিশন যদি হয়, দ্যাট প্রডিউসেস হোয়াট ইজ নোন অ্যাজ ডিফ্রাকশন। এই হিস্টোরিক্যাল রিজন থেকে আমরা ডিফ্রাকশনকে ব্রডলি দুটো ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, হিস্টোরিক্যাল রিজন মানে অ্যাকর্ডিং টু ইটস ডিসকভারার আর কি, দুটো ভাগে ভাগ করা যেতে পারে। একটা টাইপ হচ্ছে ফ্রাউনহফার ডিফ্রাকশন, আরেকটা টাইপ হচ্ছে ফ্রেনেল ডিফ্রাকশন। তো ফ্রাউনহফার ডিফ্রাকশনে কি হয়? ফ্রাউনহফার ডিফ্রাকশনে আমরা যে সোর্সটা ইউজ করি এবং যে স্ক্রিনটা ইউজ করি, সেটা প্র্যাকটিক্যালি ইনফাইনাইট ডিস্টেন্সে থাকে ফ্রম দি অ্যাপারচার অর ফ্রম দি স্লিট। এই যে রেক্ট্যাঙ্গুলার অ্যাপারচার স্লিটটা বা সার্কুলার অ্যাপারচার সার্কুলার স্লিট থেকে সোর্স এবং স্ক্রিন দুটোই প্র্যাকটিক্যালি ইনফাইনাইট ডিস্টেন্সে থাকে। তো প্র্যাকটিক্যালি ইনফাইনাইট ডিস্টেন্স মানে কি? আমি তো আর সোর্সটাকে ইনফাইনাইট ডিস্টেন্সে ফিজিক্যালি রাখতে পারি না, স্ক্রিনটাকে ফিজিক্যালি ইনফাইনাইট ডিস্টেন্সে রাখতে পারি না।
প্র্যাকটিক্যালি ইনফাইনাইট ডিস্টেন্স বলতে কি বলা হচ্ছে, both the incident light on the aperture and both the emergent light from the aperture are parallel. প্যারালাল লাইট যদি হয় তার মানে কি বলছে, সোর্স এবং স্ক্রিন দুটোই প্র্যাকটিক্যালি ইনফাইনাইট ডিস্টেন্সে রয়েছে। তাহলে আমাদেরকে প্রপার লেন্স ইউজ করতে হবে সো অ্যাজ টু অ্যাসিওর যে তোমার ইনসিডেন্ট লাইটটা একটা প্যারালাল লাইট, কলিমেটেড লাইট, এবং যে তোমার লাইটটা বেরিয়ে যাচ্ছে সেটাও তোমার একটা কলিমেটেড লাইট। তাহলে ফ্রাউনহোফার ডিফ্রাকশনের এটাই কিন্তু বড় পয়েন্ট, সোর্স এন্ড স্ক্রিন আর প্র্যাকটিক্যালি অ্যাট ইনফাইনাইট ডিস্টেন্স, which means that both the incident and diffracted beams are parallel. That is, in this case we will use plane wavefront. আমরা এখানে প্লেন ওয়েভফ্রন্টের ডিফ্রাকশন স্টাডি করব। এটা কিভাবে অ্যাচিভ করা যেতে পারে? As I said, it can be achieved by placing the source at the focal plane of a convex lens and the screen at the focal plane of another convex lens. In Fresnel diffraction, either the source or the screen or both are at finite distance from the aperture. ফ্রাউনহোফার ডিফ্রাকশনে দুটোকেই প্র্যাকটিক্যালি ইনফাইনাইট ডিস্টেন্সে থাকতে হবে, ফ্রেনেল ডিফ্রাকশনে কোনো একটাকে ফাইনাইট ডিস্টেন্সে থাকতে হবে। আইদার দি সোর্স অর দি স্ক্রিন অর বোথ অ্যাট ফাইনাইট ডিস্টেন্স। এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। তো তাহলে তুমি যে ধরনের ডিফ্রাকশনটা স্টাডি করেছো বা এই যে ব্লেড দিয়ে যে ডিফ্রাকশনটা স্টাডি করার কথা বললাম, এটা কি ধরনের ডিফ্রাকশনকে বোঝাচ্ছে? এটা কিন্তু একটা ফ্রেনেল টাইপ অফ, এটা তোমার ফ্রাউনহোফার ডিফ্রাকশন। এটা একটা ফ্রাউনহোফার ডিফ্রাকশন এই কারণেই তুমি একটা লেজার টর্চ ইউজ করছো, কাজে এখান থেকে কি বেসিক্যালি প্যারালাল লাইট, কলিমেটেড লাইট বেরোচ্ছে, সেই সেন্সে তোমার এটা একটা ফ্রাউনহোফার টাইপ অফ ডিফ্রাকশন। ঠিক আছে, সবার বোঝা গেল কি বললাম? তফাৎটা ডিফ্রাকশন বলতে কি বোঝায়, ফ্রেনেল ডিফ্রাকশন কি, ফ্রাউনহোফার ডিফ্রাকশন কি? প্রশ্ন থাকলে বলো কেউ। বলো কারো প্রশ্ন থাকলে। ঠিক আছে সবার? বেশ, এবার আমরা তাহলে এই পার্টটাতে, প্রথম পার্টটাতে ফ্রাউনহোফার ডিফ্রাকশনটাই স্টাডি করব ইন সিঙ্গেল স্লিট, ডাবল স্লিট আর মাল্টিপল স্লিট। মাল্টিপল স্লিট বলতে বেসিক্যালি একটা প্লেন ট্রান্সমিশন গ্রেটিং, সেখানে স্টাডি করব। আর আরেকটা কেসে ফ্রাউনহোফার ডিফ্রাকশন স্টাডি করা হবে যেটা সার্কুলার অ্যাপারচার। এই সার্কুলার অ্যাপারচারে ফ্রাউনহোফার ডিফ্রাকশনের প্রচুর অ্যাপ্লিকেশন রয়েছে বিভিন্ন অপটিক্যাল ইনস্ট্রুমেন্টে, টেলিস্কোপ বলো, মাইক্রোস্কোপ বলো, এখানে এটার অ্যাপ্লিকেশনস রয়েছে। তো এখানে একটা স্কিমেটিক দেখানো হয়েছে, একটা এক্সপেরিমেন্টাল অ্যারেঞ্জমেন্ট দেখানো হয়েছে ফ্রাউনহোফার ডিফ্রাকশনের। ছবিটা আমি এই জেনকিন্স হোয়াইটের বইটা থেকে নিয়েছি। এখানে তোমার একটা সোর্স রয়েছে, সেই সোর্সটা দিয়ে তুমি সোর্সটাকে একটা ন্যারো স্লিটের উপর ফেলছো, ন্যারো স্লিটের উপর ফেলছো, তারপরে সেই এটাই তোমার এফেক্টিভ সোর্স আর কি, এটাই হচ্ছে এফেক্টিভ সোর্স। এবার সোর্স থেকে যে লাইটটা আসছে সেটাকে আমি একটা লেন্স দিয়ে কলিমেট করছি, অর্থাৎ এই যে স্লিটটা, এই সোর্স স্লিটটাকে আমরা এই L1 কনভেক্স লেন্সটার ফোকাল প্লেনে প্লেস করেছি। তাহলে লেন্স থেকে যে লাইটটা বেরোচ্ছে সেটা কি একটা কলিমেটেড লাইট, সেটা একটা প্যারালাল লাইট। সেই প্যারালাল লাইটটা এরকম একটা ন্যারো স্লিটকে ইলুমিনেট করছে, এইখানেই কিন্তু আমরা ডিফ্রাকশনটাকে অবজার্ভ করছি। এবার সেই লাইটটা ফার্দার কলিমেটেড হচ্ছে বাই দি লেন্স L2, অর্থাৎ এই L2 যে লেন্সটা সেটার ফোকাল প্লেনে এই স্ক্রিনটাকে প্লেস করা আছে, এটাই। এবার এখানে যে ছবিটা দেওয়া হয়েছে সেটা তোমার স্লিটের মধ্যে যে এফেক্টটা সেইটাকে বলা হচ্ছে ফ্রাউনহোফার ডিফ্রাকশন ইন সিঙ্গেল স্লিট। আমরা এখানে এরকম একটা নর্মাল ইনসিডেন্সের কথা কনসিডার করছি, একটা মনোক্রোম্যাটিক লাইট যার ওয়েভলেন্থ ল্যাম্ডা, ফ্রিকোয়েন্সি ওমেগা, সেইটা এইরকম ধরনের কোন একটা স্লিটে এসে পড়লো। এই স্লিটটা ইজ ইলুমিনেটেড বাই এ মনোক্রোম্যাটিক লাইট, এবং আমরা এখানে নর্মাল ইনসিডেন্সের কথা কনসিডার করছি। As you know, by Huygens principle, each and every point on the slit will act as the source of secondary wavelets. প্রত্যেকটা পয়েন্ট থেকে এরকম সেকেন্ডারি ওয়েভলেটস জেনারেটেড হচ্ছে, এবং সেই যে ওয়েভলেট গুলো সেগুলো কি ফরওয়ার্ড ডিরেকশনে প্রপাগেট করছে। ফরওয়ার্ড ডিরেকশনে প্রপাগেট করার সময় একটা আরেকটার সাথে সুপারপোজ করছে, এবং দে প্রডিউস দি ডিফ্রাকশন প্যাটার্ন। এই জন্য ডিফ্রাকশন প্যাটার্নটা প্রডিউসড হয়। তো আমাদের তাহলে দেখতে হবে যে ডিফ্রাকশন প্যাটার্নটা স্টাডি করতে গেলে
কম্পোনেন্ট ওয়েভ যাদের সুপারপজিশনের কথা কনসিডার করছি তাদের রিলেটিভ ফেজ ডিফারেন্সটা কেমন, এটা আমাদের ক্যালকুলেট করতে হবে। কোনো একটা পয়েন্টকে আমরা রেফারেন্স ধরে নেব, কোনো একটা পয়েন্টকে রেফারেন্স ধরে নেব। এই যে ও পয়েন্টটাকে দেখানো হয়েছে, এই ও পয়েন্টটা ধরো তোমার রেফারেন্স পয়েন্ট। ও পয়েন্ট থেকে যে লাইটটা পাস করছে, ও পয়েন্ট থেকে যে লাইটটা ট্রাভেল করছে, তার সেটাকে আমরা a ইন্টু ই টু দি পাওয়ার আই ওমেগা টি দিয়ে ডিনোট করতে পারি। এই যে ও পয়েন্টটা কি একটা সোর্স অফ সেকেন্ডারি ওয়েভলেটস, এইখান থেকে যে ওয়েভটা এমিটেড হচ্ছে তাকে আমরা a ইন্টু ই টু দি পাওয়ার আই ওমেগা টি এইরকম ভাবে ডেসক্রাইব করছি। হ্যাঁ, ওমেগাটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আচ্ছা, একই রকম ভাবে এই যে কিউ পয়েন্ট থেকে লাইট এমিশন হচ্ছে, এই স্লিটের বিভিন্ন পয়েন্ট থেকে লাইট এমিশন হচ্ছে, কিউ পয়েন্ট থেকে যে লাইটটা এমিট করছে সেইটাকে আমরা কিভাবে ডিনোট করব? বুঝতেই পারছো যে কিউ পয়েন্ট থেকে যে লাইটটা এমিট করছে করে তোমার এই পি পয়েন্টে যাচ্ছে, হ্যাঁ, তাদের মধ্যে কি একটা ফেজ ডিফারেন্স রয়েছে। আমি এই পি পয়েন্টে দুটো ওয়েভের সুপারপজিশনকে ধরো স্টাডি করতে চাইছি। ও পয়েন্ট থেকে যে ওয়েভটা পি পয়েন্টে পৌঁছচ্ছে এবং কিউ পয়েন্ট থেকে লাইটটা গিয়ে পি পয়েন্টে পৌঁছচ্ছে, এই দুটোর মধ্যে এই দুটোর ফেজ ডিফারেন্সকে ক্যালকুলেট করতে চাইছি। তো ও পয়েন্ট থেকে যেটা প্রডিউসড হচ্ছে পি পয়েন্টে, সেইটাকে এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি দিয়ে লেখা হচ্ছে। কিউ পয়েন্ট থেকে যেটা প্রডিউসড হয়ে পি পয়েন্টে পৌঁছাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু একটা ফেজ ডিফারেন্স থাকবে। হ্যাঁ, সেই ফেজ ডিফারেন্সটাকে ধরো সাম ডেল্টা, আই ওমেগা টি মাইনাস ডেল্টা, এরকম ভাবে লিখতে পারি। তো এই ডেল্টাটাকে কিভাবে ক্যালকুলেট করা যায়? ডেল্টাটা দেখো কি জন্য অ্যাপিয়ার করছে, বিকজ দি পাথ ওপি এন্ড ওকিউ আর নট সেম। ওপি বা ওকিউ এই দুটো পাথ তো সেম নয়, একটা পাথ ডিফারেন্স হচ্ছে, তার জন্য একটা ফেজ ডিফারেন্স হবে। আমরা এই যে ও, এই পয়েন্টটাকে ও নিয়েছি, এই পয়েন্টটাকে কিউ নিয়েছি, ঠিক আছে। এখন এইটা তোমার এই কিউ থেকে পি পাথটা, এইটা তোমার ও থেকে পি পাথটা যাচ্ছে। এখান থেকে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এরকম একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। তাহলে যদি এই দুটো বিমের মধ্যে কোথাও ফেজ ডিফারেন্স হয়ে থাকে, পাথ ডিফারেন্স যদি ইন্ট্রোডিউসড হয়ে থাকে, সেটা কোথায় হয়েছে? এই যে কিউ থেকে এম, এই জায়গার মধ্যে পাথ ডিফারেন্স হয়েছে। এইটাই হচ্ছে তোমার পাথ ডিফারেন্স বিটুইন দি বিমস। ও থেকে যে বিমটা পি পয়েন্টে যাচ্ছে, কিউ থেকে যে বিমটা পি পয়েন্টে যাচ্ছে, এদের মধ্যে একটা পাথ ডিফারেন্স ক্রিয়েটেড হয়েছে, যেটা কিনা কিউ ইন্টু এম তার সাথে সমান। ধরে নাও এই অ্যাঙ্গেলটা সাম থিটা, এই অ্যাঙ্গেলটা সাম থিটা, আর ও থেকে কিউ এই ডিস্টেন্সটা ধরে নাও সাম এক্স। তাহলে এই কিউ এম এইটাকে কত লিখতে পারি? এইটাকে লিখতে পারি অ্যাজ এক্স ইন্টু সাইন থিটা। পারলে জিওমেট্রিটা ফলো করতে সবাই? ও এম ইজ পারপেন্ডিকুলার টু কিউ এম, ও এম আর কিউ এম পারপেন্ডিকুলার। হ্যাঁ, এম ও কিউ এই অ্যাঙ্গেলটা হচ্ছে সাম থিটা, ও কিউ এই যে সেপারেশন সেইটা হচ্ছে এক্স। তাহলে কিউ এম এটাকে আমরা লিখতে পারি এক্স সাইন থিটা। অর্থাৎ আমরা যে দুটো বিমের সুপারপজিশন স্টাডি করতে যাচ্ছি, তাদের মধ্যে পাথ ডিফারেন্সটা হচ্ছে সাম এক্স ইন্টু সাইন থিটা। তো ন্যাচারালি ফেজ ডিফারেন্সটা কত হবে? ফেজ ডিফারেন্সটা হবে 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল্টা, অর্থাৎ 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স সাইন থিটা। হয়েছে? এটা পরিষ্কার হয়েছে সবার কাছে? পাথ ডিফারেন্স আর ফেজ ডিফারেন্সের মধ্যে রিলেশন তোমরা জানো তো নাকি? ডেল্টা পাথ ডিফারেন্স মানে কতটা ফেজ ডিফারেন্স? ডেল্টা পাথ ডিফারেন্স মানে কতটা ফেজ ডিফারেন্স? lambda by 2 pi, বলো। lambda by 2 pi into path phase difference, ওটা হচ্ছে path difference। So phase difference is equal to 2 pi by lambda into path difference 2 pi by lambda into delta, right? lambda যদি path difference হয়, phase difference টা কত? 2 pi। তাহলে delta যদি path difference হয়, phase difference টা হবে 2 pi by lambda into delta। এই চলো সবার কাছে। এখন এইটাকে আমরা এইরকম ভাবে লিখলাম 2 pi by lambda into sin theta multiplied by x। এই যে 2 pi by lambda এটাকে ধরো সাম l, 2 pi by lambda এটাকে আমরা সাম l ধরে নিলাম, জিনিসটাকে জাস্ট ছোট করে লেখার জন্য, এছাড়া আর অন্য কোনো কারণ নেই। এই যে থিটাটার কথা বলা হচ্ছে, থিটাটা বেসিক্যালি অ্যাঙ্গেল অফ ডিফ্র্যাকশন। খেয়াল করে দেখো, এই যে হরাইজন্টাল লাইন বরাবর, ও এর রেসপেক্টে হরাইজন্টাল লাইন বরাবর যে স্ক্রিনের উপর সেন্ট্রাল পয়েন্ট, সেটা কত? P0। সেন্ট্রাল পয়েন্টটা হচ্ছে P0। আমরা পি পয়েন্টে এফেক্টটাকে স্টাডি করতে যাচ্ছি, তাহলে পি ও P0 এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটাকে আমরা অ্যাঙ্গেল অফ ডিফ্র্যাকশন বলে থাকি। তাহলে এখানে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল অফ ডিফ্র্যাকশনের জন্য এল ভ্যালুটা কনস্ট্যান্ট। হ্যাঁ, এখন কিউ পয়েন্টটা স্লিটের উপর কোথায় আছে তার উপরে ডিপেন্ড করবে বিম দুটোর মধ্যে ফেজ ডিফারেন্সটা কত হয়েছে। তাহলে
কিউ থেকে যে পয়েন্টটা পি পয়েন্টে গিয়ে পৌঁছচ্ছে, কিউ থেকে যে ওয়েভটা পি পয়েন্টে পৌঁছচ্ছে, সেই ওয়েভটাকে আমরা কিভাবে লিখতে পারি? সেই ওয়েভটাকে লিখতে পারি এরকম ভাবে a ইন্টু ই টু দি পাওয়ার আই ওমেগা টি মাইনাস ডেল্টা, যেখানে ডেল্টাটা বেসিক্যালি এল ইন্টু এক্স তার সাথে সমান। কিউ পয়েন্ট থেকে যে লাইটটা যাচ্ছে সেটাকে এরকম ভাবে লিখে ফেলতে পারি আই ওমেগা টি মাইনাস দিস। এই এখন পি পয়েন্টে যে রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট সেইটা কেমন হবে? সেটা তো বেসিক্যালি সুপারপজিশন, স্লিটের প্রত্যেকটা পয়েন্ট থেকে এইরকম ধরনের লাইট যাচ্ছে, কিউ 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 একটা পয়েন্ট, কিউ ওয়ান, কিউ টু, কিউ থ্রি, কিউ ফোর, এরকম প্রচুর পয়েন্টস রয়েছে স্লিটের উপর। প্রত্যেকটা পয়েন্ট থেকে ডিস্টারবেন্স যাচ্ছে, গিয়ে পি পয়েন্টে একটা নেট ডিস্টারবেন্স প্রডিউস করছে। তাহলে নেট ডিস্টারবেন্সটা অবশ্যই এই জিনিসটার সাথে প্রপোর্শনাল। কোনো একটা আরবিটারি পয়েন্ট থেকে যে ডিস্টারবেন্সটা প্রডিউস হচ্ছে এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি মাইনাস ডেল্টা, তার সাথে প্রপোর্শনাল। আর এই পয়েন্টের অ্যারাউন্ডে একটা যদি থিকনেস কনসিডার করি ডিএক্স, কিউ পয়েন্টের অ্যারাউন্ডে যদি একটা থিকনেস ডিএক্স কনসিডার করি, ডিএক্সটা যত বেশি হবে তত কি বেশি সংখ্যক সোর্স থাকবে সেখানে, তাহলে পি পয়েন্টে রেজাল্টেন্ট ডিস্টারবেন্সটা তত বাড়বে। আর এই রেজাল্টেন্ট ডিস্টারবেন্সটা এই জিনিসটার সাথে প্রপোর্শনাল এবং ডিএক্স এর সাথে প্রপোর্শনাল। তাহলে ডি ওয়াই রেজাল্টেন্ট ডিস্টারবেন্সটাকে এইরকম ভাবে লিখতে পারি, এখানে সিটা হচ্ছে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, সেটা একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এটাই তোমার রেজাল্টেন্ট ডিস্টারবেন্সের এক্সপ্রেশন। এবার আমরা পুরো জিনিসটাকে যদি ধরে ইন্টিগ্রেট করে দিই তাহলেই হবে। স্লিটটা কেমন দেখানো হয়েছিল? এটা হচ্ছে তোমার সেন্টার পয়েন্ট, এইটা হচ্ছে স্লিটের একটা এজ, পুরো লেন্থটা কত এ বলেছিলাম, তাহলে এর এক্স কোঅর্ডিনেট যদি বলি মাইনাস এ বাই টু, এইটার এক্স কোঅর্ডিনেটটা কত হবে? প্লাস এ বাই টু। তাহলে মাইনাস এ বাই টু থেকে প্লাস এ বাই টুর মধ্যে যতগুলো সোর্স রয়েছে তাদের জন্য এফেক্টটা পি পয়েন্টে প্রডিউসড হচ্ছে। সেই জন্য রেজাল্টেন্ট ডিস্টারবেন্স যখন আমরা ক্যালকুলেট করব, উই উইল ইন্টিগ্রেট বিটুইন দি লিমিট মাইনাস এ বাই টু টু প্লাস এ বাই টু। এখানে এক্স এর উপর ইন্টিগ্রেশন হবে, সি এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি, এটাকে বাইরে বের করে নিতে পারি। এই জিনিসটাকে ইন্টিগ্রেট করো, করে লিমিট বসিয়ে দাও, বসিয়ে দিলে কি হবে? এই যে ই টু দি পাওয়ার আই এল এ বাই টু মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই এল এ বাই টু, এইটা। এবার এখানে একটু ক্যালকুলেশন করা হয়েছে, এই যে এ এল বাই টু এইটাকে আলফা নেওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে কিভাবে লিখতে পারি? থার্ড ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা ছিল ই টু দি পাওয়ার আই আলফা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা, রাইট, বাই কি ছিল? আই ইন্টু এল ছিল। আমি কি করলাম? নিউমারেটরে এ দিয়ে মাল্টিপ্লাই করলাম, ডিনোমিনেটরে এ দিয়ে মাল্টিপ্লাই করলাম, হয়েছে? নিউমারেটর ডিনোমিনেটরে এ দিয়ে মাল্টিপ্লাই করলাম। এবার এখানে একটা 2i লিখলাম আর এখানে আরেকটা 2 নিয়ে এলাম। পেরেছো? বুঝতে পেরেছো? তাহলে কি হয়? এ রইল ই টু দি পাওয়ার আই আলফা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা বাই 2i, আর নিচে কি হবে? আলফা। এই যে এল বাই টু এইটা সমান কত? আলফার সাথে সমান। এবার এই কোয়ান্টিটিটাকে আমরা আবার কত লিখতে পারি? সাইন আলফা লিখতে পারি, এ ইন্টু সাইন আলফা বাই আলফা। হ্যাঁ, তাহলে এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা রয়েছে, থার্ড ব্র্যাকেটের টার্মটাকে লেখা যায় এ ইন্টু সাইন আলফা বাই আলফা। এটা কি সবাই পেরেছো বুঝতে? থার্ড ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা রয়েছে সেটাকে লেখা যায় এ ইন্টু সাইন আলফা বাই আলফা। হলো? এটাই হচ্ছে তাহলে রেজাল্টেন্ট ডিস্টারবেন্স, এটাই রেজাল্টেন্ট ডিস্টারবেন্স। এবার আলফাটাকে আরেকটু ভেঙে নেওয়া হয়েছে, এল এর ভ্যালুটাকে আমরা বসিয়ে দিয়েছি। এল সমান কত ধরেছিলাম মনে করে দেখো? এল সমান ধরেছিলাম 2 পাই বাই ল্যামডা ইন্টু সাইন থিটা। তাহলে আলফা সমান কত হয়? এ এল বাই টু। তো এটাকে যদি মাল্টিপ্লাই করো এ বাই টু দিয়ে, 2 বাদ চলে যাবে, সো ইট উইল বি পাই এ বাই ল্যামডা ইন্টু সাইন থিটা। হ্যাঁ, এইখানে তাহলে 1.2 ইকুয়েশনটা রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্টকে রিপ্রেজেন্ট করছে। তাহলে হোয়াট উইল বি দি টোটাল ইন্টেন্সিটি? ইন্টেন্সিটি উইল বি y স্টার, ইন্টেন্সিটিটা হবে y স্টার। তাহলে সি এ এ মড স্কয়ার ইনটু sin স্কয়ার আলফা বাই আলফা স্কয়ার, দ্যাট ইজ I0 sin স্কয়ার আলফা বাই আলফা স্কয়ার। ইন্টেন্সিটি বলতে কি বোঝায়? যদি মানে ডিসপ্লেসমেন্টটা যদি y হয় তাহলে ইন্টেন্সিটিটা হচ্ছে এই y স্টার এইটার সাথে প্রপোর্শনাল। হ্যাঁ, পরে তোমরা যখন ওয়েভস পড়বে সেখান থেকে দেখবে ইন্টেন্সিটি ইজ y ইনটু y স্টার। তাহলে yটা তুমি পেয়েছো, y স্টার মানে কি? তার কমপ্লেক্স কনজুগেট। কমপ্লেক্স কনজুগেট করলে কি হয়? ই টু দি পাওয়ার আই ওমেগা টি টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি ক্যান্সেল আউট হয়ে যাবে, আই মিন 1 হয়ে যাবে।
এরকম একটা এক্সপ্রেশন পাবে। সাইন স্কয়ার আলফা বাই আলফা স্কয়ার, এটা তো ডাইমেনশনলেস, তাহলে অবশ্যই মড সিএ স্কয়ার এইটা কি একটা ইন্টেন্সিটি ডাইমেনশনের সাথে সমান। এরকম ভাবে তাহলে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার সিঙ্গেল স্লিটের মধ্যে দিয়ে ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটা কেমন হয় ফ্রাউনহোফার ডিফ্রাকশনের জন্য সেটাকে স্টাডি করতে পারলাম। ইট ইজ এটা I0 নয়, বাম দিকে হচ্ছে I সমান I0 সাইন স্কয়ার আলফা বাই আলফা স্কয়ার। এটাই ক্যালকুলেশন। হ্যাঁ, বলো এখানে যদি কোথাও ডাউট থাকে বলো, আবার বলবো। কোথাও কষে দেখাতে হলে বলো, বলবো, ভেঙে দেখাতে হলে বলো। হয়েছে? সবার ক্লিয়ার হয়েছে কি? স্যার ইন্টেন্সিটিটা আরেকবার বলবেন একটু, কেমন লাগলো? কোনটা বলো? ইন্টেন্সিটির এক্সপ্রেশনটা? হ্যাঁ হ্যাঁ, ইন্টেন্সিটির এক্সপ্রেশনটা হচ্ছে তোমার যদি কোনো একটা ওয়েভ করার সময় এটা করবে আর কি। কোনো ওয়েভকে যদি ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, একটা ওয়েভকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, সাম r ইনটু e টু দি পাওয়ার i ওমেগা t হবে। হ্যাঁ, একটা ওয়েভকে এরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এই ওয়েভটার অ্যামপ্লিটিউডটা কত? অ্যামপ্লিটিউডটা হচ্ছে r, তোমরা দেখবে পরে যে কোন একটা ওয়েভের ইন্টেন্সিটি ইজ প্রপোর্শনাল টু স্কয়ার অফ দি অ্যামপ্লিটিউড। কাজে এই আইটাকে আমরা লিখতে পারি অ্যাজ y ইনটু y স্টার। কমপ্লেক্স ফর্মে যদি লেখা হয় তাহলে আইটাকে লেখা হয় y ইনটু y স্টার। তোমরা এটা ইন্টারফারেন্স যখন পড়বে সেখানেও ইনফ্যাক্ট দেখবে, ইন্টারফারেন্স করার সময় কিন্তু দেখবে। হ্যাঁ, ইন্টেন্সিটি ইজ প্রপোর্শনাল টু y ইনটু y স্টার। ঠিক আছে? আর কেউ বলো। আর কেউ বলো। আর কারো প্রশ্ন থাকলে বলো, প্রসিড করবো। এটা আমরা কি এখানে তাহলে রেজাল্টেন্ট যে ইন্টেন্সিটি, সেই রেজাল্টেন্ট ইন্টেন্সিটিটা পেয়ে গেলাম। পেয়ে গেছি। এবার দেখতে পারি যে ইন্টেন্সিটিটা কোন কোন জিনিস দ্বারা ডিটারমাইন্ড হয়, ইন্টেন্সিটির ভেরিয়েশন কোন কোন কারণে হয়। এখান থেকে বলতে পারবে কেউ ইন্টেন্সিটির ভেরিয়েশন কোন কোন কারণে হতে পারে, বা ইন্টেন্সিটিটা কোন কোন ফ্যাক্টর দ্বারা ডিটারমাইন্ড? ইন্টেন্সিটি কোন কোন ফ্যাক্টর দ্বারা ডিটারমাইন্ড? স্যার এই টোটাল থিটার উপর। কিসের উপর? থিটাটা মানে অ্যাঙ্গেল অফ দ্য ডিফ্লেকশন। অ্যাঙ্গেল অফ ডিফ্রাকশন। হ্যাঁ, অ্যাঙ্গেল অফ ডিফ্রাকশন এইটা দ্বারা কিন্তু ডিটারমাইন্ড। হ্যাঁ, এটা ডিটারমাইন্ড বাই অ্যাঙ্গেল অফ ডিফ্রাকশন, রাইট। আর কিছুর উপর? স্যার স্লিপ ডিসটেন্সটা মানে স্যার এনি বাই এটি কনসিডার করলে তাহলে এনার্জির উপর ডিপেন্ডেন্ট করছে। এনার্জির উপর কেন বলছো? ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটা বলছি। ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটা কোন ফ্যাক্টরের উপর কন্টেন্ট রয়েছে দেখো, সেটা বেসিক্যালি আলফা দ্বারা ডিটারমাইন্ড। হ্যাঁ, আলফা দ্বারা ডিটারমাইন্ড। তো এটা আলফা দ্বারা ডিটারমাইন্ড। আলফাটা আবার কিসের উপর ডিপেন্ড করে? দেখো, আলফাটা ডিপেন্ড করে থিটার উপর, এ এর উপর আর ল্যামডার উপর। আমি যদি একটা নির্দিষ্ট লাইটের কথা কনসিডার করি, ধরো একটা নির্দিষ্ট সোর্স তুমি ইউজ করছো, হ্যাঁ, ল্যামডাটা ফিক্সড, একটা নির্দিষ্ট স্লিট ইউজ করছো, তার মানে কি এটা ফিক্সড, তাহলে ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটা থিটা দ্বারা ডিটারমাইন্ড হবে। বিভিন্ন পজিশনে, বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা বিভিন্ন রকম প্যাটার্ন দেখতে পাবো। ইন্টেন্সিটিটা কোথাও ম্যাক্সিমাম হবে, কোথাও মিনিমাম হবে, সেটা এই থিটাটা দ্বারা ডিটারমাইন্ড হবে। তাহলে এখন আমরা ম্যাক্সিমা আর মিনিমা এই পজিশনগুলোকে ক্যালকুলেট করে ফেলতে পারি। আমি একটা পার্টিকুলার সেটআপের কথা কনসিডার করছি। একটা পার্টিকুলার সেটআপ মানে সেখানে এ ভ্যালুটা ফিক্সড, একটা নির্দিষ্ট স্লিট নেওয়া হয়েছে, স্লিট উইথ এ এইটা ফিক্সড। আচ্ছা, আর একটা নির্দিষ্ট ওয়েভলেন্থে লাইট ইউজ করা হচ্ছে, ল্যামডাটা ফিক্সড। তাহলে এবার ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটা স্টাডি করো। দেখো ম্যাক্সিমাটা কোথায় থাকবে? ম্যাক্সিমা মানে কি তোমার এই সাইন স্কয়ার আলফা বাই আলফা স্কয়ার এইটাকে ম্যাক্সিমাম হতে হবে। এর ম্যাক্সিমাম ভ্যালুটা হবে যদি আলফাটা টেন্ডস টু 0 হয়। আলফা টেন্ডস টু 0 হলে এই ভ্যালুটা ম্যাক্সিমাম হয়। তুমি ইনফ্যাক্ট কনভেনশনাল মেথড ফলো করতেই পারো, যেভাবে কোন একটা ফাংশনের ম্যাক্সিমা মিনিমা বের করতে হয়। এই যে ডিআই ডি আলফা,
ডিআই ডি আলফা করে 0 করতে পারো, তাতে করে দেখবে যে একটা রুট হচ্ছে আলফা ইকুয়ালস টু 0, একটা রুট হচ্ছে আলফা ইকুয়ালস টু 0। হ্যাঁ, তো হোয়াট ডাজ ইট সিগনিফাই? at alpha equals to 0 বা alpha approaches 0, sin alpha by alpha এই ভ্যালুটা 1 হয়, লিমিটিং ভ্যালুটা 1 হয়, তাহলে এটাই তোমার I0 কে বোঝাচ্ছে। এটাই কিন্তু ম্যাক্সিমাম ইন্টেন্সিটি। I equals to I0 এইটা ম্যাক্সিমাম ইন্টেন্সিটি বোঝায়। এই যে স্পটটা, এটাকে আমরা সেন্ট্রাল স্পট বলে থাকি বা সেন্ট্রাল অর্ডার বলে থাকি। এটাই হচ্ছে আমাদের সেন্ট্রাল ম্যাক্সিমা, সেন্ট্রাল স্পট, সেন্ট্রাল ম্যাক্সিমা, এন্ড দ্যাট অকার্স অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা ইকুয়ালস টু 0। আলফাটা যদি 0 হয় তাহলে থিটাটাও 0 হবে। আলফা সমান কত? আলফা সমান কত? পাই বাই কি ছিল, পাই বাই ল্যামডা ইনটু এ সাইন থিটা। হ্যাঁ, এটা তোমার আলফা ছিল, এইটা যদি 0 হয় তাহলে থিটাটা 0। এই আছে করিয়ে দেওয়া রয়েছে, করিয়ে দেওয়া রয়েছে নাকি না, এটা তোমার প্রথম পার্টটা। আলফা 0 হবে, থিটাটা 0 হবে। এবার মিনিমা কোথায় পাবো? মিনিমা বলতে কি বোঝায়? ইন্টেন্সিটিটা 0। ইন্টেন্সিটি 0 কখন হবে? যদি সাইন আলফাটা 0 হয়। এখন সাইন আলফা 0 হলে আলফাটাও তো 0 হতে পারে। সাইন আলফা 0 অনেকগুলো কেসে হতে পারে। আলফা ইকুয়ালস টু 0 এর জন্য সাইন আলফা হতে পারে, বাট আলফা ইকুয়ালস টু 0 হলে আমরা দেখেছি ইন্টেন্সিটিটা ম্যাক্সিমাম হয়, মিনিমাম হয় না। তাহলে সাইন আলফা ইকুয়ালস টু 0 বাট আলফা নট ইকুয়ালস টু 0 gives the condition for diffraction minimum। বুঝলে সবাই? ডিফ্র্যাকশন মিনিমাম কন্ডিশনটা বুঝতে পারলে? ডিফ্র্যাকশন মিনিমাম কন্ডিশনটা বোঝা গেল সবার কাছে? যে আলফা ইকুয়ালস টু 0 হবে না, হ্যাঁ, সাইন আলফা ইকুয়ালস টু 0, সাইন আলফাটা 0 হবে। ওকে, ডিফ্র্যাকশন মিনিমাম কন্ডিশন পরিষ্কার হয়েছে সবার? sin alpha equals to 0, alpha not equals to 0, আলফাটা হচ্ছে m পাই, তাহলে m এর ভ্যালু 1 2 3 এইগুলো সম্ভব, m equals to 0 সম্ভব, m equals to 0 সম্ভব নয়। হ্যাঁ, আবার আলফা সমান কত নিয়েছিলাম? পাই বাই ল্যামডা a sin থিটা, সেটাকে বসিয়ে দাও, দিলে কত পাচ্ছ? a sin থিটা equals to m ল্যামডা, a sin থিটা সমান m ল্যামডা। এটাই হচ্ছে কন্ডিশন ফর ডিফ্র্যাকশন মিনিমা, এটাই ডিফ্র্যাকশন মিনিমা কন্ডিশন। এই এবার আমি সেকেন্ডারি ম্যাক্সিমা গুলো বের করতে পারি। সেকেন্ডারি ম্যাক্সিমা মানে এই সেন্ট্রাল ম্যাক্সিমা বা প্রিন্সিপাল ম্যাক্সিমাটা ছাড়া আর কোথায় কোথায় ম্যাক্সিমা রয়েছে। ইনফ্যাক্ট আমরা এটা বোধহয় দেখানো আছে, এই কার্ভটাকে যদি প্লট করা হয়, সাইন স্কয়ার আলফা বাই আলফা স্কয়ার, এইটাকে যদি প্লট করি, এই দিক বরাবর যদি i সমান I0 সাইন স্কয়ার আলফা বাই আলফা স্কয়ার, এইটাকে যদি প্লট করা হয় তাহলে এইরকম ধরনের ভেরিয়েশন হয়। তোমরা তো জিওজেব্রা বা ডেসমস এই ধরনের যে মোবাইল অ্যাপগুলো রয়েছে সেগুলো ইউজ করো, সেখানে যদি এইটাকে প্লট করো সাইন স্কয়ার এক্স বাই এক্স স্কয়ার, তাহলে খুব সুন্দরভাবে এরকম একটা প্লট পাবে, দেখতে পাবে। হ্যাঁ, এই এখান থেকেই আমরা বুঝতে পারি এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে তোমার আলফা ইকুয়ালস টু 0, তার জন্য এটাই হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমা। তারপরে দেখো এখানে একটা ম্যাক্সিমা রয়েছে, এখানে একটা ম্যাক্সিমা রয়েছে, এখানে একটা ম্যাক্সিমা রয়েছে, এই ম্যাক্সিমা, এই ম্যাক্সিমা, এই ম্যাক্সিমা, এইগুলো কি বেসিক্যালি লোকাল ম্যাক্সিমা। হ্যাঁ, এইগুলো লোকাল ম্যাক্সিমা, এর আশেপাশের জায়গা থেকে এই জায়গাটায় ম্যাক্সিমাম রয়েছে, এইগুলোকে আমরা সেকেন্ডারি ম্যাক্সিমা বলি। এই সেকেন্ডারি ম্যাক্সিমা গুলো কোথায় রয়েছে সেগুলোকে বের করে ফেলা যায়। পজিশন অফ সেকেন্ডারি ম্যাক্সিমা যদি ক্যালকুলেট করতে চাই, আমরা ওই ডিআই ডি আলফা ইকুয়ালস টু 0 করে দিই। আমরা বললাম যে এখান থেকে একটা রুট পাবো আলফা ইকুয়ালস টু 0, বাট সেটা অলরেডি বসে এসেছি অ্যাজ প্রিন্সিপাল ম্যাক্সিমা। তাহলে এখানে আদার সলিউশন গুলো কি হবে? আলফা ইকুয়ালস টু tan আলফা, আলফা ইকুয়ালস টু tan আলফা। হ্যাঁ, এইটা একটা খুব পার্টিকুলার ইকুয়েশন। হ্যাঁ, যে আলফা ইকুয়ালস টু tan আলফা, এইটা থেকে কিন্তু আমরা বলতে পারবো না যে আলফার কোন কোন ভ্যালুতে এই ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে। আলফা ইকুয়ালস টু tan আলফা, এই ইকুয়েশনটাকে অ্যানালিটিক্যালি কিন্তু সলভ করে আলফার ভ্যালুগুলোকে বের করে ফেলাটা সম্ভব নয়। এটা কি ধরতে পারছো সবাই? এই ইকুয়েশনটাকে অ্যানালিটিক্যালি সলভ করে বের করে ফেলাটা কিন্তু সম্ভব নয়। পারছো বুঝতে? এই ধরনের ইকুয়েশনকে সলভ করা যায়, কিন্তু সেটা একটা ডিফারেন্ট টেকনিক। সেই সলিউশনটাকে আমরা গ্রাফিক্যাল সলিউশন বলি, ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন বলা হয়। হ্যাঁ, বলো বলো স্যার। এখানে যদি আমি আলফাটাকে যদি এক্স মানে কনসিডার করে নিই, একটা ইকুয়েশন মানে একটা গ্রাফ হচ্ছে y = x আর একটা y = tan আলফা বা tan x, যেখানে যেখানে কাট করছে। হ্যাঁ, আমি সেটাই আসছি আর কি। এই ইকুয়েশনটাকে অ্যানালিটিক্যালি সলভ করা যাবে না। তুমি যে সলিউশনটার কথা বলছো সেটাই একমাত্র উপায়। এই সলিউশনকে আমরা গ্রাফিক্যাল সলিউশন বলি, গ্রাফিক্যাল মেথডের সলিউশন বলি। অ্যানালিটিক সলিউশন নয়,
গ্রাফিক্যাল সলিউশন। আমরা একটা গ্রাফ ড্র করব, দুটো গ্রাফ ড্র করব, একটাতে তোমার y ইকুয়ালস টু আলফা প্লট করব আর একটাতে y ইকুয়ালস টু tan আলফা প্লট করব। এবার দেখব যে কোন কোন পয়েন্ট ইন্টারসেক্ট করেছে, সেই পয়েন্ট অফ ইন্টারসেকশনগুলোই আমাদের সলিউশনকে রিপ্রেজেন্ট করবে। এই ধরনের ইকুয়েশনকে আমরা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন বলে থাকি। এই ইকুয়েশনগুলোকে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন বলা হয়। হ্যাঁ, এগুলোই হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। এখানে সেইটা প্লট করা আছে, দেখো এই যে এখানে সেইটা প্লট করা আছে। আমরা আলফাটাকে এইদিকে প্লট করছি। এবার y ইকুয়ালস টু আলফা যদি প্লট করি তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের বা ওয়ান স্লোপের একটা স্ট্রেট লাইন হবে, এই যে স্ট্রেট লাইনটাকে দেখানো আছে। আর যদি তুমি tan আলফাকে প্লট করো, tan আলফার গ্রাফ তোমরা জানো, সেই tan আলফার গ্রাফকেও দেখানো রয়েছে। দেখতে পাচ্ছ এখানে একটা কাট রয়েছে, এইখানে একটা ইন্টারসেকশন রয়েছে, এইখানে একটা ইন্টারসেকশন রয়েছে, এই যে এখানে ম্যাক্সিমা, এখানে ম্যাক্সিমা, এখানে ম্যাক্সিমা, এইগুলোকে বোঝাচ্ছে। হ্যাঁ, এইগুলোই তোমার ম্যাক্সিমাকে রিপ্রেজেন্ট করছে। এই যে এখানটার একটা সলিউশন, এখানে একটা সলিউশন, মানে এইখানে সলিউশন মানে এই যে এই আলফাতে একটা সলিউশন, হ্যাঁ এই আলফাতে একটা সলিউশন, এইগুলোই তাহলে তোমার পজিশন অফ সেকেন্ডারি ম্যাক্সিমাকে রিপ্রেজেন্ট করছে। তো ন্যাচারালি সেকেন্ডারি ম্যাক্সিমা গুলোর পজিশনটা খুব ইউনিকলি মনে রাখাটা সম্ভব নয়। আমরা এখানে কি করব, আমরা এখানে মনে রাখবো এরকম ভাবে আর কি, মোটামুটি ভাবে সলিউশন গুলো এই ভ্যালুর কাছাকাছি। হ্যাঁ, সলিউশন গুলো মোটামুটি ভাবে এই 3π/2 প্লাস মাইনাস 3π/2 প্লাস মাইনাস 5π/2 প্লাস মাইনাস 2p প্লাস 1 ইন্টু π/2 এর কাছাকাছি জায়গাতে রয়েছে সলিউশন গুলো। এই তো I1টাকে যদি দেখো সেকেন্ডারি ম্যাক্সিমা, ফার্স্ট যে সেকেন্ডারি ম্যাক্সিমা তার ইন্টেন্সিটি যদি দেখো কি হবে, ফার্স্ট সেকেন্ডারি ম্যাক্সিমার ইন্টেন্সিটি হবে এইরকম I0²। আমি ওখানে তো লিখেইছিলাম I সমান I0 sin স্কয়ার আলফা বাই আলফা স্কয়ার। এখানে আলফাটাকে যদি প্রায় 3/2 কাছাকাছি বসাও, ফার্স্ট যে সেকেন্ডারি ম্যাক্সিমা সেটা কোথায় অ্যাপিয়ার করে, আলফা নিয়ারলি ইকুয়াল টু 3π/2, সেখানে ইন্টেন্সিটিটা দেখছো 4/9π² ইনটু I0। ঠিক একইভাবে পরের যে সেকেন্ডারি ম্যাক্সিমা সেইটা কোথায় অ্যাপিয়ার করে, সেইটা অ্যাপিয়ার করে আলফা ইকুয়াল টু 5π/2, তাহলে সেখানে ইন্টেন্সিটি কত, 4/25π² ইনটু I0। হ্যাঁ, সাধারণভাবে দেখতে পাচ্ছ ইন্টেন্সিটিটা তোমার এই 1/n² তার সাথে প্রপোর্শনাল। যত আমরা সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে দূরে সরে যাব ইন্টেন্সিটিটা তত ফল করতে থাকবে, ইন্টেন্সিটিটা তত কমতে থাকবে। এই যে এখানে আমি এই বললাম, দেখালাম, এই যে দেখো তোমরা দেখছিলে, এটা মোটামুটি বুঝতে পারছো এখানে কি ইন্টেন্সিটিটা ম্যাক্সিমাম। হ্যাঁ, এই ইন্টেন্সিটিটাকে যদি আমি বলি I0, পরিষ্কার জায়গায় নিয়ে যাওয়া যাক, এই ইন্টেন্সিটিটাকে যদি আমি I0 বলি, এইটাকে যদি I0 বলি তাহলে এইটাকে কত বলবো, এটা কত 4/9 নাকি ইনটু I0। এই ইন্টেন্সিটিটাকে কত বলবো, এই ইন্টেন্সিটিটাকে বলবো 4/25π² ইনটু I0। তাহলে যত আমি সেন্ট্রাল অর্ডার থেকে দূরে সরে যাচ্ছি ইন্টেন্সিটিটা তত ফল করে যাচ্ছে। হ্যাঁ, সাধারণভাবে তোমার ইনভার্স স্কয়ারের সাথে ফল করে আর কি, ন্যাচারাল নাম্বারের যে অড নাম্বারগুলো রয়েছে সেই অড নাম্বারের স্কয়ারের সাথে ইনভার্সলি ফল করে যাচ্ছে। কাজে জিওমেট্রিক্যাল শ্যাডোর মধ্যে একটা ইলুমিনেশন থাকছে, কিন্তু সেই ইলুমিনেশনটা যত আমরা স্লিট থেকে দূরে যাচ্ছি, যত দূরে যাচ্ছি তত কিন্তু ফল করে যাচ্ছে। এটাই, হ্যাঁ এটাই হচ্ছে তোমার রিফ্লেকশন প্যাটার্ন। স্যার বলো। স্যার যেখানে ওই হাই ইন্টেন্সিটি যে এটা যেখানে হয়েছে, যেটা হ্যাঁ মানে আলফা ইজ ইকুয়াল টু 0 যে অ্যাক্সিসটা, সেন্ট্রাল ম্যাক্সিমা যেটাকে বলি, হ্যাঁ সেন্ট্রাল ম্যাক্সিমাম, হ্যাঁ সেখানে স্যার কি গ্রাফটাও যে পয়েন্টে কাট করছে একদম হাই পয়েন্টে, সেই পয়েন্টে কাট করবে, মানে আলফা ইজ ইকুয়াল টু 0 তে তো ওটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। না, আলফা ইকুয়ালস টু 0 তে আনডিফাইন্ড নয় তো, বললাম তো আলফা টেন্ডস টু 0 তে তোমার ভ্যালুটা কেমন হয়, আলফা টেন্ডস টু 0 টাই তুমি দেখাবে, আলফা ইকুয়ালস টু 0 তে ভ্যালুটাকে ইভ্যালুয়েট করতে পারবে না, এখানে তো লিমিটিং। তাহলে স্যার ওই গ্রাফের ওই পয়েন্টটাতে স্যার মানে এই হবে না, ওখানে পয়েন্টে তো একটু মানে স্পেস হবে তো ওইখানটা, মানে কাটছে না তো। না, এটা ঠিক মানে এরকম ভাবে দেখানো সম্ভব নয় এখানে। হ্যাঁ, তুমি এই জায়গাটায় গ্যাপ রেখে দেখানোর দরকার নেই, এরকম ভাবেই দেখাতে পারো। এক্স্যাক্টলি ওখানে ইন্টেন্সিটিটা কত আমরা এখানে লিমিটিং ভ্যালু ক্যালকুলেট করি বলতে পারি, ম্যাথমেটিক্যালি সেটা আলাদা করে বলার দরকার নেই।
মানে 0/0 তো এমনিতেই আনডিফাইন্ড, তুমি এটা বলতেই পারবে না, ঠিক আছে? 0/0 এটা আনডিফাইন্ড, এটা তুমি ওখানে আলাদা করে বলতে পারবে না। এখানে যেভাবে দেখানো হয়েছে সেরকম ভাবেই দেখিও। আরেকটা জিনিস তোমরা এখানে করে দেখতে পারো, ওই দুটো ফাংশন কি প্লট করে দেখো। হ্যাঁ, আমি এখানে যে y সমান বা এই ধরো এরকম একটা ফাংশন রয়েছে সাম সে r0 বা r সমান ধরো sin আলফা বাই আলফা, এই ফাংশনটাকে প্লট করে দেখো। আর এই যে তোমার আরেকটা বললাম ফাংশন r সমান ধরো r0 sin আলফা বাই আলফা, এই ফাংশনটাকে প্লট করো। আর i0 sin স্কয়ার আলফা বাই আলফা স্কয়ার, এটাকে প্লট করো। প্লট করে আমাদের গ্রুপে পোস্ট করো, নিজেদের একটা অভ্যাস হবে, দেখতে পাবে ফাংশনটা। তোমরা ইনফ্যাক্ট এর পরের সময় তোমাদের যে CC1 এর প্র্যাকটিক্যালটা ছিল সেখানে করোনি এই ফাংশনটা প্লট, এই ফাংশনটাকে প্লট করোনি CC1 এর প্র্যাকটিক্যালটা যখন করো ওই ম্যাথমেটিক্যাল মেথডসে গ্রাফ প্লটিং, GNU প্লট। হ্যাঁ স্যার করেছি। এই ফাংশনটা প্লট করেছো সবাই? স্যার এই ফাংশন ছিল না, অন্য ফাংশন দেখেছো? আচ্ছা আচ্ছা, বেশ। যাই হোক, এই ফাংশনটাকে প্লট করে দেখতে পারো তোমাদের GNU এতে, বা স্যার? আমি যে বললাম ডেসমস বা জিওজেব্রা, এগুলোতে প্লট করতে পারো। শুনছি বলো। বলছিলাম কি স্যার, এই সেন্ট্রাল ম্যাক্সিমামে যেটা হচ্ছে মানে হায়ার যে ইন্টেন্সিটি যে লাইটটা এখানে পড়ছে সুপারপোজ করে, ওইখানে স্যার ওই যে পয়েন্টটা আমি তো লিমিটিং ভ্যালু নিচ্ছি, মানে তো ওটা তো প্রপার ম্যাথমেটিক্যালি বলতে পারছি না, ওটা লিমিটিং ভ্যালু নিয়ে কাজ করছি, মানে ওখানটা কাট করছে না। তাহলে কি ওইখানে ওই হায়ার ইন্টেন্সিটি পয়েন্টের মধ্যে হ্যাঁ মানে হয়ে যাচ্ছে, মানে ইনফাইনাইট হয়ে যাচ্ছে, তাহলে স্যার ওই মানে হায়ার ইন্টেন্সিটি যেখানে পড়ছে লাইটটা সেখানে কি এটা ডার্ক কালো স্পট থাকবে ভেতরে? না, কেন কালো স্পট থাকবে? কালো মানে স্পট ওইখানটা তো পাচ্ছি না। ভ্যালুটা মানে পাচ্ছি না মানে জিরো কে বললো তোমাকে? এটা তো ফাইনাইট নাম্বার, পাচ্ছি না মানে জিরো কেন হবে? স্যার ওটা তো লিমিটিং ভ্যালু পাচ্ছি। ইনফাইনাইট কেন হবে স্যার? ইনফাইনাইটও নয়, আমি ইনফাইনাইট নয় বলছি তো। এটা ফাইনাইট হওয়ার কথা। হ্যাঁ, ফাইনাইটও হবে না। তোমার একদম যদি ম্যাথমেটিক্যাল ভিউ পয়েন্ট থেকে দেখো, আলফা ইকুয়ালস টু 0 তে তোমার জিনিসটা কেমন 0/0 এরকম ফর্মে আসবে, হুইচ ইজ নট 0 নট ইনফিনিটি। এটা আনডিফাইন্ড, এটাকে ডিফাইন করতে পারবে না। আর এটাকে ম্যাথমেটিক্যাল ভিউ পয়েন্ট থেকে দেখছো কেন? একটা ফিজিক্যাল ভিউ পয়েন্ট থেকে দেখো। তুমি কোনো একটা জায়গায় একটা পার্টিকুলার পয়েন্টকে ডিফাইন করতে পারো? ক্যান ইউ ডিফাইন এ পয়েন্ট ফিজিক্যালি? ম্যাথমেটিক্যালি একটা পয়েন্টের ডেফিনিশন কি? ইট হ্যাজ নো ডাইমেনশন, রাইট? ম্যাথমেটিক্যালি একটা পয়েন্টের ডেফিনিশন হচ্ছে ইট হ্যাজ নো ডাইমেনশন, বাট প্র্যাকটিক্যালি তুমি একটা পয়েন্টকে ডিফাইন করতে পারবে? যত ছোট পয়েন্টের কথাই বলো না কেন, ইট হ্যাজ সাম ডাইমেনশন। সুতরাং এখানে ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন যেটা দেখছো সেটাকে একদম ম্যাথমেটিক্যাল ভিউ পয়েন্ট থেকে দেখবে না, এটাকে যদি প্র্যাকটিক্যাল ভিউ পয়েন্ট থেকে, ফিজিক্যাল ভিউ পয়েন্ট থেকে দেখো, তাহলে ইন্টেন্সিটিটা দেখতে পাবে একটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন রয়েছে। তুমি লেফট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করো, রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করো, দেখতে পাবে ভ্যালুটা একই রকম। ঠিক আছে? হ্যাঁ স্যার। এই জন্যই বললাম প্লট করে দেখো, ম্যাথমেটিক্যাল যে সফটওয়্যার গুলো রয়েছে জিওজেব্রা বা ডেসমস, এইগুলোতে প্লট করে দেখো, একদম যেমন প্লট এখানে দেখানো হয়েছে ঠিক সেরকম প্লটই দেখাবে তোমার। ওকে অর্ণব, আর কি বলবে? কিছু বলবে অর্ণব? না স্যার। তোমার হ্যান্ড রেজ করা আছে সেই জন্য জিজ্ঞাসা করছি। আচ্ছা আচ্ছা। মলয়?